সিনেমা শুরু হয় ওয়াশিংটনের একটি দৃশ্য দিয়ে, যেখানে আমরা ক্রিসকে দেখতে পাই। ক্রিস স্পেশাল ফোর্সে ছিল, আর আজ দীর্ঘ 8 বছর পর সে নিজের বাড়িতে ফিরে আসছে। সে যখন শহরে ঢুকে তখন রাস্তায় জানতে পারে যে শহরের সব থেকে বড় মিলটি বন্ধ হয়ে গেছে, অথচ এই মিলটির উপর ভরসা করে শহরের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করত। ক্রিস বুঝতে পারে যে মিলটি বন্ধ হওয়ার পর এখানে বেকারত্ব অনেক বেড়ে গেছে, আর এটাই শহরের পরিস্থিতি বিগড়ে যাওয়ার সব থেকে বড় কারণ হতে পারে। ক্রিস যখন মিলটির দিকে তাকিয়ে এসব ভাবছিল, ঠিক তখনই তার পাশে এসে একটি পুলিশের গাড়ি থামে। এই পুলিশটির নাম ছিল টেনিস। টেনিস ক্রিসকে জিজ্ঞাসা করে সে কে এবং এখানে কি করছে। ক্রিস তখন জানায় যে সে বাড়ি ফিরে আসছে এবং আগে স্পেশাল ফোর্সে কাজ করত। তখন টেনিস তৎক্ষণাৎ তাকে চিনে ফেলে। টেনিস তাকে বলে, আসো আমার গাড়িতে বসো, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিচ্ছি। প্রথমে ক্রিস না করলেও টেনিস বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত ক্রিস গাড়িতে উঠে বসে। রাস্তায় টেনিস জানায় যে সামনে তার নির্বাচন আসছে, আর ক্রিসকে বলে আমাকে কিন্তু অবশ্যই ভোট দিও। ক্রিসও হ্যাঁ সূচক জবাব দেয়। এরপর টেনিস তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। ক্রিস বাড়িতে পৌঁছায়, যেখানে তার বোন মিশেল তাকে দেখে খুব খুশি হয়। এরপর ক্রিসের বাবাও বাইরে আসেন এবং ক্রিসকে ঘরের ভিতরে নিয়ে যান। মিশেল জানায় যে তার একটি ছেলেও আছে, যার নাম হলো পিট। বাড়ির সবাই ক্রিসের আশায় অনেক খুশি হলো। পিটের হাব ভাব কিন্তু মোটেও ভালো ছিল না। আসলে ক্রিসদের বাড়িটা অনেক ছোট ছিল, আর তাদের বাড়িতে এক্সট্রা কোনো রুমও ছিল না। ক্রিস চাকরিতে যাওয়ার পর পিট সাধারণত ক্রিসের রুমেই থাকতো। এই কারণে তার মনে হচ্ছিল যে তার ঘরটা এখন ক্রিস দখল করে নিবে। ক্রিস তাকে শান্ত করে বলে, তোর চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোর ঘর নেব না, দরকার হলে আমি মাটিতে ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালে ক্রিস বাড়ির বাইরে কিছু কাজ করছিল। ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু রে সেখানে আসে। দুজনে অনেকক্ষণ ধরে গল্প করে। ক্রিস রেকে জিজ্ঞাসা করে, এতগুলো বছর তুই কি করছিলি? রে তাকে সত্যিটা বলে দেয়, প্রথমে ছোটখাটো চাকরি করতাম, কিন্তু পরে ভুল পথে পা বাড়িয়ে মাদকের জালে ফেসে গিয়েছিলাম। রে বলে, তবে এখন গত 2 বছর ধরে আমি নিজেকে শুধরে নিয়েছি আর মদ খাওয়া ছেড়ে দিয়েছি। রে ক্রিসকে বলে, পুরো শহর জেনে গেছে যে তুই ফিরে এসেছিস। তারপর রে ক্রিসকে সন্ধ্যায় একসাথে খেলার জন্য ডাকে। ক্রিসও রাজি হয়ে যায়। সন্ধ্যায় রে আর ক্রিস খেলার মাঠে পৌঁছায় এবং খেলতে শুরু করে। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি আসে, যার নাম হলো হ্যামিল্টন। হ্যামিল্টন ছিল ক্রিসের স্কুল জীবনে বন্ধু, কিন্তু এখন সে অনেক ধনী হয়ে গেছে। শহরের সব থেকে বড় ক্যাসিনোটা তার ছিল। হ্যামিল্টনের সাথে তার কিছু লোকও আসে। তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি ছিল, যার নাম ছিল বুট। বুট এই ক্যাসিনোর একজন বক্সিং খেলোয়াড় এবং হ্যামিল্টনের ডান হাত হিসেবে পরিচিত। এবার সেখানে খেলার পরিবেশ তৈরি হয়, কিন্তু ক্রিস দ্রুতই বুঝতে পারে যে এই লোকগুলা সুবিধার নয়। এরা জেতার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। খেলার মাঝে এরা বেশ চালাকি করে এবং ক্রিসের টিমকে হারিয়ে দেয়। ক্রিসের এই বিষয়টি একদমই ভালো লাগেনি, তবে সে তখন কিছু বলে না। খেলা শেষ হওয়ার পর হ্যামিল্টন ক্রিসকে তার ক্যাসিনোতে আসার আমন্ত্রণ জানায়। ক্রিস তার বন্ধু রেকে সাথে নিয়ে রাতে ক্যাসিনোতে গিয়ে পৌঁছায়। ক্যাসিনোর ভেতরে ক্রিসকে স্বাগত জানানো হয় এবং তাকে একটি ভিআইপি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সামনে একটি মেয়ে নাচতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটির নজর ক্রিসের ওপর পড়ে এবং সে নাচা থামিয়ে দেয়। আসলে ওই মেয়েটি ক্রিসকে চিনত। তার নাম ছিল ড্যানি, আর ড্যানিও কিন্তু ক্রিসের স্কুলের বান্ধবী ছিল। ড্যানির এইভাবে খুব খারাপ লাগছিল যে নিজের পুরনো বন্ধুর সামনে তাকে এভাবে নাচতে হচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। তবে ক্রিসও কিন্তু ড্যানিকে চিনে ফেলেছিল। ক্রিস ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ক্যাসিনোর ভেতরে ঘুরে দেখতে থাকে। তখন সে একটি গেমিং টেবিলের কাছে পৌঁছায়, যেখানে কিছু লোক জুয়া খেলছিল। ক্রিস সেখানে দেখেই তৎক্ষণাৎ ধরে ফেলে যে এখানে চিটিং করছে। যে লোকটা গেম চালাচ্ছিল ক্রিস তাকে ধরে বলে, তোমরা যা করছো তা কি তোমার মালিক জানে? সেখানে গার্ড আর ক্রিসের ভিতর অনেক ঝামেলা হয় এবং সিকিউরিটি গার্ডরা ক্রিসকে জোর করে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস তো স্পেশাল ফোর্সের লোক ছিল। সে একাই এক এক করে সবাইকে ধোলাই দিয়ে দেয় এবং নিজেকে বাঁচায়। ঠিক তখনই সেখানে বুট চলে আসে। বুট পেছন থেকে সরাসরি ক্রিসের মাথায় আঘাত করে, আর ক্রিস সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্রিসের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি বেসমেন্টে দেখতে পায়। সেখানে বুট এবং তার লোকজনরাও ছিল। বুট ক্রিসের স্পেশাল ফোর্সের আইডি কার্ড আর ব্যাজটি দেখে সেটি কেড়ে নেয় এবং তাকে মারাত্মকভাবে জখম করতে শুরু করে। তাদের মনে হয়েছিল ক্রিস হয়তো আর বাঁচবে না, তাই তারা তাকে তুলে নিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায়। কিন্তু ক্রিস তখনও বেঁচে ছিল। কিছু সময় কেটে যাওয়ার পর একজন ট্রাক ড্রাইভার তাকে দেখতে পায় এবং তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছে দেয়। ক্রিসের পরিবারও এই খবর পেয়ে যায় এবং সবাই হাসপাতালে ছুটে আসে। ডাক্তাররা জানায় যে ক্রিসের প্রাণ বেঁচে গেছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। কিছুদিন পর ক্রিস বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনও সে পুরোপুরি সুস্থ ছিল না, তাই সে বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতো। আস্তে আস্তে সে সামলে উঠতে থাকে। কিছুদিন পর একদিন ক্রিস তার বাবার সাথে বাজারে যায়, কারণ বাড়ির জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল। তারা যখন ট্রাক থেকে মালপত্র নামাচ্ছিল ঠিক তখনই সেখানে হ্যামিল্টন এসে হাজির
হাজির হয়। হ্যামিল্টন ক্রিসের কাছে ক্ষমা চায়। আমার লোকেরা যা করেছে তা অন্যায় ছিল, তুমি আমার জন্য ওদেরকে মাফ করে দিও। এরপর হ্যামিল্টন ক্রিসকে একটা অফার দেয়, সে তাকে নিজের ক্যাসিনোর সিকিউরিটি হেড বানাতে চায় যাতে ক্রিস তার ক্যাসিনোটাকে সামলাতে পারে। কিন্তু ক্রিস তার এই অফার সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। হ্যামিল্টন বলে, তুমি জানো না তুমি কত বড় একটা চাকরি হাতছাড়া করলে। সে ক্রিসকে টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস সেই টাকা নিতে অস্বীকার করে। ক্রিস বলে, আমি এসব সহজে ভুলে যাওয়ার পাত্র নই, আর এখন আমি সরাসরি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। এখানে আপনাদের একটা কথা বুঝাই বলি, এই গ্রামের একটি রুলস ছিল, এই গ্রামে পুলিশকে সাধারণত শেরিফ বলা হতো, আর আমি পরবর্তীতে পুলিশকে শেরিফ বলে আপনাদের সম্পূর্ণ মুভি এক্সপ্লেনটি করে শোনাবো। এরপর ক্রিস শেরিফের কাছে যায় এবং তাকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে ক্যাসিনোতে সব অবৈধ কাজ চলছে আর এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু শেরিফ পরিষ্কার জানিয়ে দেয়, আর আমাদের শহরের অর্থনীতির একটা বড় অংশ ওটার মাধ্যমেই চলে, তাই আমরা ওর বিরুদ্ধে যেতে পারবো না। শেরিফ উল্টো ক্রিসকে বোঝাতে শুরু করে, তুমি যে বেঁচে ফিরেছো এটাই অনেক। সে সাপ জানিয়ে দেয় যে সে কোনো কেস ফাইল করবে না এবং ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে। এটা শুনে ক্রিসের রাগ আরো বেড়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। বাড়ি ফেরার পথে তার দেখা হয় ড্যানির সাথে। ড্যানি আসলে ক্রিসের সাথে দেখা করতে এসেছিল। দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং আমরা জানতে পারি যে স্কুল জীবনে তারা দুজনে একে অপরকে পছন্দ করত। কিছুক্ষণ পর ড্যানি সেখান থেকে চলে যায়। এর মধ্যে ক্রিস আরো একটি বড় ধাক্কা খায়। সে জানতে পারে যে তার ভাগ্নে পিটের অবস্থা খুব খারাপ এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্রিস তখনই সেখানে পৌঁছায় এবং জানতে পারে যে পিট অতিরিক্ত মাত্রায় ড্রাগ নিয়েছিল। ক্রিস বিশ্বাস করতে পারছিল না যে পিট এত ড্রাগ কোথায় পেল। ক্রিসের সন্দেহ হয় যে এটা নিশ্চয়ই তার বন্ধুদের কারণে হয়েছে। ক্রিস পিটের বন্ধুদের জেরা করে, এসব তোরা কোথা থেকে পেয়েছিস? তারা জানায় এই ড্রাগস আমাদের ক্যাসিনোর সিকিউরিটি গার্ডরা এনে দেয় আর ওরাই পুরো শহরে এটা সাপ্লাই করে। এটা শুনে ক্রিস পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায়। সে বাড়িতে আসে এবং রাগের মাথায় একটা মারাত্মক অস্ত্র তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে আটকানোর চেষ্টা করেন। ক্রিস তখন থামার মতোই অবস্থায় ছিল না। সে সোজা ক্যাসিনোতে গিয়ে হাজির হয়, তবে এবার সে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে যায় না, বরং একটা বড় কাঠের লাঠি নিয়ে সেখানে ঢোকে। ক্যাসিনোর ভেতরে গিয়ে সে ঝামেলা বাঁধিয়ে দেয়। একে একে সে হ্যামিল্টনের সব সিকিউরিটি গার্ডকে মারতে শুরু করে। শেষমেশ তার সামনে এসে হাজির হয় বুটের সাথে লড়াইয়ে ক্রিস তার স্পেশাল ফোর্সের রণকৌশল ব্যবহার করে এবং বুটকে পিটিয়ে অজ্ঞান করে দেয়। সেই সাথে ক্রিস তার সেই স্পেশাল ফোর্সের বেস্টটাও ফিরে পায় যেটা বুট কেড়ে নিয়েছিল। হ্যামিল্টন এই পুরো ধ্বংসলীলা দেখে ফেলে। এখন থেকে আমাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক শেষ। জল এখন অনেক দূর গড়িয়ে গেছে। এরপর ক্রিস ক্যাসিনো থেকে বের হয়, কিন্তু বাইরে তখন পুরো শহরে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। পুলিশ ক্রিসকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। ক্রিস নিজের জন্য একজন আইনজীবী ঠিক করে, তারপর তাকে আদালতে পেশ করা হয়। সেখানে ক্যাসিনোর পক্ষের উকিল আর লোকজনেরা তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকে। ক্যাসিনোর সব কর্মচারী ক্রিসের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দেয়, এমনকি ক্রিসের নিজের উকিলও তার পক্ষ নিয়ে ঠিকমতো লড়াই করছিল না। তখনই ক্রিস বুঝে যায় যে তার নিজের উকিলও হ্যামিল্টনের কাছ থেকে টাকা খেয়ে তার সাথে হাত মিলিয়েছে। এবার ক্রিস বিচারককে উদ্দেশ্য করে বলে, আমি আমার কেস নিজেই লড়তে চাই, এবং সে আদালতে নিজের যুক্তি দেওয়ার চেষ্টা করে। সে বলে, আমি কোনো অন্যায় করিনি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে ওই ক্যাসিনোর আড়ালে পুরো শহরে মাদকের এক বিশাল কালো ব্যবসা চলছে। ক্রিস আদালতকে জানায়, 8 বছর আগে আমি যখন এই শহর ছেড়ে গিয়েছিলাম তখন শহরটা এমন ছিল না। এখন এই শহরটাকে ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছে, আর এর পেছনে রয়েছে সেই সব প্রভাবশালী ব্যক্তি যারা ব্যবসার নামে নিজেদের বড় মুখ দেখায়। আর এখান থেকে ক্রিসের আসল লড়াই শুরু হয়, কারণ এখন সে একটা পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে। ক্রিস আদালতকে পরিষ্কার ভাষায় বলে, এই 8 বছরে সবকিছু বদলে গেছে। আজ আমাদের সন্তানের ভবিষ্যৎ চরম বিপদে। যদি এখনই কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে এই শহরের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে। এরপর ক্রিস সবার সামনে নিজের গায়ের জামা সরিয়ে ক্যাসিনোর লোকদের দেওয়া সেই ক্ষতচিহ্ন আর পুরনো আঘাতগুলো দেখায় এবং বলে, আজ যা আমার সাথে হয়েছে কাল তা এই শহরের বাকি সাধারণ মানুষের সাথেও হতে পারে। ক্রিস বলে, এই জুরি বোর্ডের রায় শুধু আমার ভাগ্য নির্ধারণ করবে না, বরং পুরো শহরের ভবিষ্যৎ ঠিক করবে। আমি যদি আজ নির্দোষ প্রমাণিত হয় তবে আমি এই শহরের শেরিফ পদের জন্য নির্বাচনে লড়ব, আর যদি জিতে যায় তবে এই শহরটাকে আবার আগের মতো সুন্দর আর নিরাপদ বানিয়ে ছাড়ব। এবার আদালত তাদের চূড়ান্ত রায় শোনায়, আর রায় আসে একদম ক্রিসের পক্ষে। এরপর ক্রিস শেরিফ পদের নির্বাচনে দাঁড়ায় এবং বিপুল ভোটে জয়লাভ করে। এখন ক্রিস এই অঞ্চলের নতুন শেরিফ হিসেবে দায়িত্ব নেয়। শেরিফ হওয়ার পর ক্রিস সোজা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে পুরনো শেরিফ টেনিস দাঁড়িয়ে ছিল, আর তার সাথে কিছু ডেপুটি পুলিশও ছিল। টেনিস ক্রিসকে বলে, এই ডেপুটিরা খুব ভালো ছেলে, এদের তুমি তোমার সাথে কাজে রেখে দিতে পারো। কিন্তু ক্রিস সরাসরি মুখের উপর
এরপর বলে দেয়, তোমার আর এখানে কোনো প্রয়োজন নেই, তুমি চাকরি থেকে বরখাস্ত। এই বলে সে টেনিসকে থানা থেকে বের করে দেয়। এরপর ক্রিস সরাসরি তার বন্ধু রের কাছে যায়। সে রের হাতে একটা সেরিফ বেস তুলে দেয় এবং বলে, আমি তোমাকে পুলিশ বাহিনীতে নিয়োগ করতে চাই। রে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমি তোকে কিভাবে সাহায্য করব? তোকে শুধু আমাকে জানাতে হবে যে এই শহরে কোথায় কোথায় ড্রাগস বিক্রি হয় আর কোন কোন বড় মাথা এর সাথে জড়িত। সে রাজি হয়ে যায় আর তারপর দুজন মিলে একযোগে মিশন শুরু করে। এবার ক্রিস আর রে এক এক করে শহরের ছোটখাটো ড্রাগ ডিলারদের ওপর হানা দিতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে তারা মূল হোতা বুটের খোঁজ পেয়ে যায়। ক্রিস বুটকে ধরে কড়া জিজ্ঞাসাবাদ করে এবং তার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলে। ক্রিস তাকে গ্রেপ্তার করে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, ক্রিস বুটের গাড়িটিও তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর অবৈধ জিনিসপত্র উদ্ধার করে। এর মধ্যে ক্রিস ওই ড্রাগ নেটওয়ার্কের একদম গোড়ার দিকে এগিয়ে যেতে থাকে। ক্রিস ভালো করে জানতো যে হ্যামিল্টন অনেক বড় খেলোয়াড় আর সে যে কোনো চাল চালতে পারে। তাই সে বাড়িতে গিয়ে তার বাবাকে সতর্ক করে বলে, বাড়িতে সবাই সাবধানে থাকবেন আর প্রয়োজন হলে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা রাখবেন। ওদিকে সেই সন্ধ্যায় ড্যানি ক্রিসের জন্য খাবার নিয়ে আসে। দুজনে কিছু সময় একসাথে বসে গল্প করে আর তাদের মধ্যকার পুরনো ভালোবাসা আর ঘনিষ্ঠতা আবারও বাড়তে শুরু করে। পরদিন সকালে হ্যামিল্টন যখন তার ক্যাসিনোতে আসে তখন সে জানতে পারে যে বুট গায়েব হয়ে গেছে। হ্যামিল্টন তৎক্ষণাৎ বুঝে যায় যে এই কাজ অন্য কারো নয়, বরং ক্রিসের। সে রেগে গিয়ে তার গুন্ডা বাহিনীকে ফোন করে বলে, ক্রিসকে এমন শিক্ষা দাও যা সে কখনো ভুলতে পারবে না। এবার হ্যামিল্টনের লোকেরা পুরো শহরে তাণ্ডব চালাতে শুরু করে। প্রথমত কিছু গুন্ডা পুলিশ স্টেশনে হামলা চালায় এবং সেখানে পুলিশের সব গাড়ি ভাঙচুর করে। অন্যদিকে কিছু গুন্ডা সরাসরি ক্রিসের বাড়িতে গিয়ে চড়াও হয় এবং ঘরের লোকজনকে অস্ত্র দেখে হুমকি দিতে থাকে যাতে ক্রিস ভয় পেয়ে পিছিয়ে যায়। এদিকে ক্রিস পুরো পরিস্থিতি টের পেয়ে যায়। সে ড্যানিকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে এবং নিজে সামনে এসে শত্রুদের মোকাবেলা করতে শুরু করে। পুলিশ স্টেশনে ওই হামলায় পুরনো শেরিফ টেনিসকেও গুন্ডাদের সাথে দেখা যায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে সে আগে থেকে হ্যামিল্টনে কেনা গোলাম ছিল। এখন দুপক্ষের মধ্যে এক তুমুল সংঘর্ষের পরিবেশ তৈরি হয়, কিন্তু ক্রিস এক পাও পিছিয়ে যাওয়ার বান্দা ছিল না। সে একাই লড়াই করে হামলাকারীদের রুখে দেয় এবং পুলিশ স্টেশনকে শত্রুমুক্ত করে। তবে এই লড়াইয়ের মাঝে তার খুব কাছের একজন মানুষ মারা যায়, যার কারণে ক্রিসের রাগ আর প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, এবার আমি এই নোংরাখানার শেষ দেখেই ছাড়বো। ওদিকে ক্রিসের বাড়িতেও পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছিল। তার পরিবার চরম বিপদে পড়ে গিয়েছিল, কিন্তু ক্রিসের বৃদ্ধ বাবাও দমে যায়নি। তিনি চরম সাহসিকতা দেখিয়ে গুন্ডাদের হাত থেকে পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। এবার ক্রিস সোজা সেই বন্ধ মিলটির দিকে রওনা হয়। সেখান থেকে আসলে ওই পুরো অবৈধ মাদকের সাম্রাজ্য চালানো হচ্ছিল। যে মিলটি বাইরে থেকে বন্ধ দেখাতো তা আসলে ভেতরে সব অপরাধমূলক কর্মকাণ্ডে মূল আস্তানা হয়ে উঠেছিল। ক্রিস মিলের ভিতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় যে হ্যামিল্টন নিজেই সেখানে উপস্থিত আছে। ক্রিস আর হ্যামিল্টন এবার মুখোমুখি দাঁড়ায়। হ্যামিল্টন আগে থেকে প্রস্তুত ছিল, কারণ সে জানতো ক্রিস তার খোঁজে এখানে নিশ্চিত আসবে। এখানে হ্যামিল্টন পাতায় একটি ফাঁদে ক্রিস প্রথমে ফেঁসে যায়, কিন্তু সে হার মানার পাত্র ছিল না। কোন রকমে সে নিজেকে সামলে নিয়ে হ্যামিল্টনের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে এক রক্তক্ষয়ী এবং ভয়াবহ লড়াই শুরু হয়। হ্যামিল্টন তার সব শক্তি দিয়ে চেষ্টা করছিল ক্রিসকে চিরতরে শেষ করে দিতে, কিন্তু ক্রিস তার দীর্ঘ বছরের আর্মি ট্রেনিং আর অদম্য মানসিকতার শক্তি দিয়ে তাকে রুখে দেয়। শেষ পর্যন্ত ক্রিস হ্যামিল্টনকে পরাস্ত করে মাটিতে ফেলে দেয় এবং তাকে গ্রেপ্তার করে। ক্রিস বলে, তুই এই পুরো শহরের যুব সমাজকে বিষ দিয়ে ধ্বংস করেছিস, এবার তোকে তোর প্রতিটি পাপের হিসাব দিতে হবে। এরপর হ্যামিল্টনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলেতে পাঠানো হয়। ক্রিসের কাছে এখন পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকায় সে শহরে পুরো ড্রাগ নেটওয়ার্কে গোড়া থেকে উপড়ে ফেলতে সক্ষম হয়। ওই অবৈধ মিলটিকে পুরোপুরি সিল করে দেওয়া হয় এবং শহরে আবার শান্তির সুবাতাস বইতে শুরু করে। ধীরে ধীরে বন্ধ থাকা অন্যান্য বৈধ কারখানা চালু হয় এবং মানুষ আবার কাজে ফিরতে শুরু করে। শহরের পরিবেশ আবার সুন্দর হয়ে ওঠে। আর এরই সাথে আমাদের আজকের এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি এই অসাধারণ গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা খুব শীঘ্রই ফিরবো অন্য কোনো নতুন সিনেমার দুর্দান্ত গল্প নিয়ে।